কত শত কোটি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে। আমরা হ্যাঁ পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। যে মুহূর্তে ডক্টর ইউনূস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে এবার শেখ হাসিনাকে কুপকাত করা গেছে, যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনূস শুধু ধরাশায়ী নন, কয়েক হাত মাটির নিচে সে দিয়ে যান। এবার মহাজন কই যাবেন, কি জবাব দেবেন শেখ হাসিনার এই পাল্টা চালে, সেটা এখন ঠিক করেননি তিনি হয়তো। দর্শক, এইমাত্র ব্রেকিং খবর হচ্ছে, প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3টি মামলায় 21 বছরের কারাদণ্ড। প্রসিকিউশনের তাজুল ইসলাম থেকে সবাই শিবিরের লোক, এটি তাদের লাগছে, তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা। আমি যে বলছি, আমি যদি 5 বছর বাইচা থাকি, এদের মুখে তালা লাগাই দিই। মুজিব দোভাল এবং ভারতের পক্ষ থেকে এই সরকারকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে, যদি আওয়ামী লীগ এবং তার 14 দলীয় জোটের শরিকদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে ওই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয়, বাংলাদেশের সেই সরকারের সাথে ভারত কাজ করবে না। দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, ভিডিওর বিশেষ অংশ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরপর ভিডিও অংশগুলো দেখে আসি। মুহূর্তে ডক্টর ইউনূস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে এবার শেখ হাসিনাকে কুপকাত করা গেছে, যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনূস শুধু ধরাশায়ী নন, কয়েক হাত মাটির নিচে সে দিয়ে যান। 14 মাস পরে হঠাৎ এই গয়নার গল্প যখন ইউনূস বাহিনী মাঠে ছেড়ে শেখ হাসিনা নিজেকে নিঃস্ব বলার পরও 832 ভরি গয়নার মালিক বলে প্রচার করে আনন্দ নৃত্য দিক বিদিক মাতিয়ে তুলছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বলছেন যে পাকিস্তান আমল থেকে গণগাটি লকারই আমরা রাখতাম, এটা আমাদের পারিবারিক সবার। কত শত কোটি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে। আমরা হ্যাঁ পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি, আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তা আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না। হাসিনার আমলে থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হতো না। এর আগের বার দিয়েছে না হেলিকপ্টারে পানি। এক লকার খালি পাটের ব্যাগের আরেক লকার ভরা স্বর্ণ। বিষয়টা কেমন না? শেখ হাসিনা তো সব লকার মিলিয়ে ঝুলিয়ে এই 832 ভরি গহনা রাখতে পারতেন। কি বোকা ভাবুন তিনি, এই শত্রুর দেশে যে কোনো মুহূর্তে তাকে হত্যা করা হতে পারে জেনেও তিনি 832 ভরি গহনা গণভবনে না রেখে, সুধা সদনে না রেখে ব্যাংকের লকারে নিয়ে গিয়ে রেখেছেন। তিনি স্বীকারও করছেন যে তিনি ব্যাংকের লকারে রেখেছেন, কারণ তার পরিবার দীর্ঘকালের পরিবার, একটি ঐতিহাসিক পরিবার, এবং অগ্রণী ব্যাংকের কথাও তিনি বলছেন। কিন্তু ডক্টর ইউনূস এই সরকারের এই সাজানো নাটকটা বিশ্বাস করেন যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, কিন্তু দেশের ভিতরের ব্যাংকগুলোতে তার কত টাকা আছে সেটি নিয়ে তেমন কোনো আলাপ শোনা যায়নি। কারণ সব মিলিয়ে কোটিখানেক টাকা আজকাল যে কারোরই থাকে। এই ধরুন, এখনকার যে কোনো উপদেষ্টা, ছাত্রনেতা, যাদেরই অ্যাকাউন্ট চেক করা যাক না কেন, কোটি কোটির উপরে ছাড়া কথা নেই, এটা নিশ্চিত। যদিও কারো কারো 15 মাস আগে ঢাকা শহরে ভাত খাওয়ার অবস্থাটা পর্যন্ত ছিল না, কিন্তু তাদের কথা আলাদা। শেখ হাসিনা তাদের মতো নন। তিনি পাকিস্তানের মন্ত্রীর কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা, নিজে এতবার প্রধানমন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন। গোপালগঞ্জে তাদের বিরাট অবস্থা। শেখ হাসিনাকে যেহেতু তারা পরাজিত করেছে, সেহেতু শেখ হাসিনাকে তারা যেভাবে সম্ভব বিতর্কিত আর বদনামের ভাগিদার করবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। 2024 সালের 5 আগস্ট তাকে পেলে নির্মমভাবে হত্যা করা হতো। না পেয়ে তার সরকারি বাসভবন লুট করেছে, হাঁস, মুরগি, মাছ, শাক যা পেয়েছে সব লুট করেছে, তার অন্তর্বাস নিয়ে উল্লাস করেছে। কোনো স্বর্ণালঙ্কার সেদিন পাওয়া গেছে কিনা সে কথা কিন্তু কেউ বলেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের 2 লকারে পাওয়া স্বর্ণালঙ্কারগুলোর কিছু তার ব্যক্তিগত, কিছু মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এটা কিন্তু ঘটনা ঘটার 24 ঘন্টা পরে দুদক সংবাদ সম্মেলন করে বলছে এই 24 ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে। হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা এই 2 লকার খুলে 831.67 ভরি অথবা 9707.16 গ্রাম অথবা 9.7 কেজি বলতে পারেন
স্বর্ণালংকার পাওয়ার পরদিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন সব তথ্য দিয়ে সাংবাদিকদের বলেন, প্রতিটি অলংকারের আলাদা মার্কিং আছে। অগ্রণী ব্যাংকের দুটি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকার খোলা হয়। দুদক বলছে, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে 3টি লকার খোলা হয়। পূবালী ব্যাংক পিএলসি মতিঝিল কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা, এবং যেটা অনেকের নামে পুতুলের নামে এবং শেখ হাসিনার নামে, এবং অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা শেখ রেহানা এবং শেখ হাসিনার নামে। দুদক মহাপরিচালক জানান, পূবালী ব্যাংকের লকারে একটি খালি ছোট প্যাটের ব্যাগ পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকের একটি লকারে প্রায় 4923.60 গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়, আরেকটিতে পাওয়া যায় 4783.56 গ্রাম স্বর্ণালংকার। দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী লকারে সংরক্ষিত চিরকুট এবং বর্ণনা দেখে ধারণা করা যাচ্ছে যে স্বর্ণালংকারগুলোর মালিকানা শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য, বোন শেখ রেহানা সিদ্দিকী, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সোয়াজিব ওয়াজেদ জয় এবং ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি। দুদকের মহাপরিচালক বলেন, ইনভেন্টরি তালিকা পর্যালোচনা করে প্রতিটি আইটেমের মালিকানা পৃথকীকরণ এবং সুনির্দিষ্টকরণ করা হবে। স্বর্ণ বিশেষজ্ঞের মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা এবং সম্ভাব্য আইনগত দায় নিরূপণ করা হবে। এই হচ্ছে গিয়ে খবর। এবার আসেন একটু বিশ্লেষণা যায়, কিছু প্রশ্ন করা যায়। আজ থেকে প্রায় 2 মাস আগে, মানে 17ই সেপ্টেম্বর, অগ্রণী ব্যাংক শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল, তখনকার পত্রপত্রিকায় সে খবর প্রকাশিত হয়। শেখ হাসিনা যথাযথ নিয়ম অনুসরণ করে লকার দুটি ভাড়া নিয়েছিলেন এবং তিনি বলছেন যে 1996 সালের পরে তিনি আর এই লকার দুটি কখনো খুলেননি। কারণ এগুলো লকার যে খোলা, মানে তিনি না গেলে খোলা যাবে না। তিনি অগ্রণী ব্যাংক গেলে খবর জানা যেত। অগ্রণী ব্যাংক গেছেন কিনা আমরা জানি না, যে প্রক্রিয়ায় মানে অন্যরাও ভাড়া নিয়ে থাকে আর কি। 5ই অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 11ই মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। কার্যত তখন থেকে এই দুটি লকার সরকারের নিয়ন্ত্রণে। সময় নিউজ জানাচ্ছে যে সিআইসি থেকে জানানো হয়েছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে। লকারের নম্বর দুটি হলো 551 এবং 553। এর আগে 10ই সেপ্টেম্বর পূবালী ব্যাংকে ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিল এনবিআর। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী এবং পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ করা হলো। এনবিআর এর সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংক শেখ হাসিনার অ্যাকাউন্টে 12 লাখ এবং শেখ রেহানার যৌথ এক নামে 44 লাখ টাকার এনবিআর জব্দ করা হয়েছে। অন্যদিকে পূবালী ব্যাংক জানিয়েছে, গত 19শে মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের 124 অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে 8 মাস এবং লকার জব্দ করে 2 মাস হয়ে গেছে। শেখ হাসিনা ফোনে কার সাথে কি কথা বলছেন, তার সমস্ত ফোন কল লিক হয়ে যাচ্ছে, কাকে কি নির্দেশনা দিচ্ছেন সেগুলো জানা যাচ্ছে, কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে ইউনিট সরকার সেসবও বের করে ফেলেছে। অথচ এতদিনেও শেখ হাসিনার লকার খুলে দেখেন, এটা কি হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? আজ হঠাৎ মনে হয়েছে শেখ হাসিনার নামে থাকা লকার দুটি খুলে দেখা দরকার। যেই ভাবা সেই কাজ, লকার দুটি খুলে ফেললো, আর এক ঝটকায় 832 ভরি সোনা বের হয়ে আসলো, যে সোনার তথ্য এতদিন ব্যাংকের কাছেও ছিল না। কি তেলেসমাতি ব্যাপার বলুন। 8 মাস আগে ব্যাংক অ্যাকাউন্ট এবং 2 মাস আগে লকারের নিয়ন্ত্রণ নিয়েও এতদিন লকার খুলতে হলো না। খুলতে হলো তখন যখন কড়াইল বস্তিতে আগুন জ্বলছে এবং সরকার এমন একটা নিউজ দরকার যে নিউজ কড়াইলের এই আগুনের নিউজটাকে ছাড়িয়ে যাবে। নিশ্চিতভাবে সরকার সফল হয়েছে এবং এই কড়াইল বস্তির আগুনের ঘটনাকে শেখ হাসিনার গয়না দিয়ে রিপ্লেস করতে। ব্রাভো! এতদিন পরে একটা বেশ সফলতা সরকারের হলো। দুঃখজনক হলো ইউনূস সরকারের সফলতা এবং ব্যর্থতা সকলে নির্ভর করছে শেখ হাসিনার উপর। এটা যে কত বড় কলঙ্ক ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য, মানে কে জানে ইউনূসের মৃত্যু শেখ হাসিনার কারণে হয়। 9/14/23 ইঞ্চির লকারে 132 ভরি বা প্রায় 10 কেজি অলংকার করে থাকে, তার একটা প্রশ্ন। তার উপর প্রদর্শিত অলংকারের বেশ কয়েকটিতে পুঁথি পাথর আছে, কেবলমাত্র বার বানিয়ে রাখা সম্ভব। বলা হয়েছে, আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়। আইন মতে প্রতিটি লকারের জন্য 2টি করে চাবি থাকে, একটি যিনি লকার ভাড়া নেন তার কাছে, অন্যটি ব্যাংকারের কাছে। লকার খুলতে হলে 2 জনের চাবি লাগবে। শেখ হাসিনার যে চাবি আছে সেটা ছাড়া লকার খুলতে হলে ডুপ্লিকেট চাবি তৈরি করতে হবে। সেজন্য ডুপ্লিকেট চাবির জন্য থানার ডায়েরি এবং অফিস মেমোরেন্ডাম পাস করাতে হয়। এসব পদ্ধতি যথাযথ অনুসরণ করা হয়েছে বলে বোঝা যাচ্ছে না, কারণ শেখ হাসিনা তো দেশে নেই। তাহলে চাবিটাকে একটু বানালো, চাবিটা তারা বানিয়েছেন অথবা ভেঙেছেন, তাই না? একটি কাগজ আবার প্রশ্ন তুলছে যে সরকার লকার থেকে উদ্ধার করা সোনা শেখ হাসিনার হলফনামায় দেখানো হয়েছিল কিনা। অর্থাৎ বিগত 3টি নির্বাচনে অবৈধ ঘোষণা করেই শেষ না, এবার তার নির্বাচনকালীন হলফনামা ধরে দেখতে হবে। শেখ হাসিনা বলেছেন তিনি সব হলফনামায় দিয়েছেন, জাকাত দিয়েছেন। শুধু তাই না, এই যে মানে স্বর্ণের দাম ধরে জাকাতও দেওয়া হয়েছে এবং তার হলফনামা এগুলো আছে। একই রকম ঘটনা কিন্তু ঘটেছিল 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর। যেসব সম্পদ পাওয়া গিয়েছিল তা নিয়ে সেই সময়কার পত্র পত্রিকায় ফলাও করে খবর ছাপা হয়েছিল। সোনার মুকুট পাওয়া গেছে, হেন তেন নানা কিছু। ব্যাপারটা এমন যেন পাজামা পাঞ্জাবি পরা শেখ মুজিবের বাড়িতে তার পুত্রবধূ 4 ভরি ওজনের টায়রা থাকবে কেন? ওসব তো থাকবে আমলা, পুলিশ, ব্যবসায়ী, কর্মকর্তাদের বাড়িতে, অথবা সেনা কর্মকর্তা থেকে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া তার বাড়িতে। অথচ এই শহরের অন্তত 50 লক্ষ মানুষের বাড়িতে এমন 500-1000 ভরি সোনার অলংকার আকসার দেখা যাচ্ছে।
কাছে যা আছে। যাই হোক, বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনাকে কোনোভাবেই কাবু করা যাচ্ছে না। আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা দারুণভাবে কামব্যাক করেছেন, আর দেশের ভেতরে মানুষ হাহাকার করে বলতে শুরু করেছে যে শেখ হাসিনার মতো কেউ তাদের বাঁচাতে আসছে না। তখন শেখ হাসিনার পরিবারের গয়না ধরে টান দেওয়া ছাড়া মানে আর তো কোনো উপায় নাই ডক্টর ইউনূসের কাছে। মানুষকে গয়নার হিসেব দিয়ে উত্তেজিত করে তোলো, কিন্তু মানুষ তো আর 2024 জুলাইয়ের সেই মানুষ নেই। মানুষ বদলে গেছে। 15 মাস ধরে এই মানুষকেই ডক্টর ইউনূস আরো শেখ হাসিনা ভক্ত করে ফেলেছেন, সেটা তিনি নিজেও হয়তো ধারণা করতে পারছেন না। কিন্তু শেখ হাসিনাও কিন্তু কম জানেন না। যে মুহূর্তে ডক্টর ইউনূস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে এবার শেখ হাসিনাকে একটু উপকার করা গেছে, যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনূস শুধু ধরাশায়ী নন, কয়েক হাত মাটির নিচে সেধিয়ে যান। 14 মাস পরে হঠাৎ এই গয়নার গল্প যখন ইউনূস বাহিনী মাঠে ছেড়ে শেখ হাসিনা নিজেকে নিঃস্ব বলার পরও 832 ভরি গয়নার মালিক বলে প্রচার করে আনন্দ নৃত্য দিক বিদিক মাতিয়ে তুলছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বলছেন যে আচ্ছা চলুন এবার খবরটা পড়ি। তিনি কি বলেছেন? দাঙ্গা সহিংসতার মাধ্যমে বল প্রয়োগে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার 16 মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত 2টি লকার থেকে 832 ভরি সোনার গহনা পাওয়ার দাবি করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 26 নভেম্বর বুধবার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া টেলিগ্রাম বার্তায় ব্যাংকের লকারে নিজ মালিকানাধীন কোনো স্বর্ণ নেই উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন, ব্যাংকের লকারে আমার কোনো স্বর্ণ নেই। যেহেতু ওরা বলছে আমার, তাহলে পুড়ে যাওয়া কড়াইল বস্তির মানুষকে তা দিয়ে দেওয়া হোক। এদিকে মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে হঠাৎ করেই বস্তি উচ্ছেদ করে সরকারের হাইটেক পার্ক করার পরিকল্পনার খবরটি মানুষের সামনে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। এরপরই রাত 10টার পর গণমাধ্যমে এনবিআর কর্মকর্তারা হাজির হন এই স্বর্ণ আবিষ্কারের তথ্য নিয়ে। তারা জানান শেখ হাসিনার 2টি লকার থেকে 832 ভরি গয়না পাওয়া গেছে। এত দীর্ঘ সময় নিয়ে শেখ হাসিনার আইনজীবীকে না রেখেই লকার খোলা নিয়ে প্রশ্ন তুলেছে নিরাপত্তা বিশ্লেষকরা। অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন শেখ হাসিনার কোনো আইনজীবীকেও উপস্থিত না রেখেই ব্যাংকের লকার খোলা আইন বিরুদ্ধ। আবার যে সময় কড়াইল বস্তি নিয়ে সাধারণ মানুষকে উচ্ছেদ করে হাইটেক পার্ক করার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, তারপর মাঝরাতে লকার খোলার তথ্য যখন এনবিআর দেয়, সেটা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এবার মহাজন কই যাবেন, কি জবাব দেবেন শেখ হাসিনার এই পাল্টা চালে, সেটা এখন ঠিক করেননি তিনি হয়তো। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে লকারে কিছু গয়না পাওয়া গেছে, দুদক কি বলছে এগুলোর মালিকানা একা শেখ হাসিনার নয়। এইসব লকারে কিছু গয়না যদি পাওয়াও গিয়ে থাকে, তা বঙ্গবন্ধুর কন্যাদ্বয় এবং তাদের কন্যা, তাদের পুত্রবধূদের যদি হয়ে থাকে, তাহলে এবার আপনারাই ভাগযোগ করুন ভাইয়েরা, কাকে কত ভরি দেবেন। নাহলে এক কাজ করুন, যেগুলো শেখ হাসিনা এবং তার পরিবারের দীর্ঘদিনের ইতিহাসের অংশ, সেগুলো রেখে বাকিগুলো ডক্টর ইউনূস নিজে পড়তে পারেন, কিংবা দিতে পারেন তার কোনো প্রিয়জনকে উপহার। বাংলাদেশের সম্পদে তো এখন তার অবাধ দখল, যাচ্ছে তাই করবেন সেসব গয়না নিয়ে, তাই না? ঠেকায় কে বলুন? ডক্টর ইউনূস কয়েকবার জরিপ করেছেন, জরিপ করে দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে অন্যান্য রাজনৈতিক দল, অর্থাৎ জোট, 14 দলীয় জোট, এই 14 দলীয় জোট 68% ভোটারকে রিপ্রেজেন্ট করে, আর মাত্র 32% ভোটারকে রিপ্রেজেন্ট করে বিএনপি, জামাতে ইসলামী এবং তার আরো যে খুচরা দলগুলো আছে সেই খুচরা দলেরা। এখন বিশ্ব মিডিয়া, বিশ্ব রাজনীতি, বিশ্ব সমাজ বাংলাদেশের এই রাজনীতির খেলাটাকে অবলোকন করছে, আগেও করেছে, এখন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচন করতেন, 14 সালের নির্বাচনটি একপাক্ষিক নির্বাচন, 18 সালে দ্বিপাক্ষিক, আর 2024 সালে দলের মধ্যে নির্বাচন। এই নির্বাচনগুলো নিয়ে আমরা অনেক গল্প শুনেছি, অনেক কাহিনী শুনেছি। কখনো বলা হয়েছে আমি ডামির নির্বাচন, কখনো বলা হয়েছে রাতের পর দিনে, দিনের পর রাত, এরকম অনেক কাহিনী শুনেছি। এবং এখন শুনছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মানে ক্ষমতা ত্যাগ করেন, তখন এই দেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনটি ফেরেশতা এসে ডাক দিবে এবং সেইখানে দরবেশেরা পীর মাশায়েখরা নির্বাচন করে বাংলাদেশ পৃথিবীকে দেখিয়ে দিবে সুষ্ঠু গণতন্ত্র কাকে বলে এবং বাংলাদেশ গণতন্ত্রের সূতিকাগারে পরিণত হবে। সেরকম একটি তথ্য, সেরকম একটি কথা আমরা শুনছিলাম। কিন্তু এর কয়েকদিন পরেই আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, অন্তত 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচন, ডিসপিউটেড নির্বাচনগুলোকে বাদ দিয়েও যদি আপনি হিসেব করেন, তারপরেও একক দল হিসেবে কোনো একটি দল আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট কখনো পায়নি, ভবিষ্যতেও পাবে না, সুষ্ঠু নির্বাচন হলে আজকেও পাবে না। তো সেই অবস্থায় ডক্টর ইউনূস 5টি জরিপ চালিয়েছে টোটাল, তার মধ্যে 2টির রেজাল্ট আমরা দেখেছি। সেখানে দেখিয়েছে 68% ভোটার জামাত এবং এনসিপির সাথে নাই, বিএনপির সাথে নাই। তাহলে তারা কাদের সাথে আছে? যারা এই জামাত, বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে। এই এনসিপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বাম মোর্চা। তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগের সাথে একসাথে থাকা জোটের মেম্বার। তখন ডক্টর ইউনূস তার এই জামাত, সাগু এবং বিএনপিদেরকে নিয়ে বসে বলল যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসার সুযোগ দাও, তাহলে তোমরা 2 পার্টি মিলিয়ে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবা না। তাহলে তোমরা যদি সরকার গঠন করতে হয়, আওয়ামী লীগকে বাদ দিতে হবে। তখন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করলো। এর ফলে কি হলো? বললেন আমেরিকাতে গিয়ে যে না, এটা সাময়িক নিষিদ্ধ, কিন্তু তারা কদিন পরে উঠেও যেতে পারে।
তো সেই রকম একটা অবস্থায় পরবর্তীতে দেশে এসে বললেন না, আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এই কথা শোনার পর বিশ্ব মিডিয়া, পশ্চিমা গণমাধ্যম, আমেরিকা, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সর্বোপরি কমনওয়েলথ থেকে দেন দরবার শুরু। এই দেন দরবারে যোগ দিল ভারত, যোগ দিল আরও নানান শক্তিশালী দেশ। সাম্প্রতিক দুইটি ঘটনা ঘটেছে। একটি ঘটনা হলো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতে গেলেন। ভারতে যাওয়ার পর অজিত দোভালের সাথে তিনি মিটিং করলেন, সিটিং করলেন, কথাবার্তা বললেন। সেখানে আমরা যেটা জানতে পেরেছি, অজিত দোভাল এবং ভারতের পক্ষ থেকে এই সরকারকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে, যদি আওয়ামী লীগ এবং তার 14 দলীয় জোটের শরিকদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে ওই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয়, বাংলাদেশের সেই সরকারের সাথে ভারত কোনো রকমের স্বীকৃতি দেবে না। অর্থাৎ কোনো রকমের চুক্তি, কোনো রকমের বাণিজ্য বিনিয়োগ কোনো কিছুই ভারত করবে না। অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ যা ইচ্ছা তা করবে, কিন্তু ভারত সেটাতে রিকগনিশন দেবে না। ওই সরকারের সাথে ভারত কাজ করবে না। তাহলে এখন ডক্টর ইউনূসের জন্য অপশন কি? ডক্টর ইউনূসের জন্য অপশন হচ্ছে আমিডামির একটি নির্বাচন করে জামাতকে বিরোধী দল আর বিএনপিকে সরকারি দল, অথবা জামাতকে সরকারি দল, বিএনপিকে বিরোধী দল, এইরকম একটা নির্বাচন করে দেওয়া, করে নিজের প্রবক্তা খনন করা। আর তা না হলে যদি চান যে ডক্টর ইউনূসের লেভেলের একটি নির্বাচন করতে চান, তাহলে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে। আপনাদেরকে কথাটা বলে রাখি, আওয়ামী লীগের সময়ে বিএনপি জামাতে কিন্তু নির্বাচন করার জন্য আওয়ামী লীগ কখনো নিষেধ করেনি, বলেছে নির্বাচন করতে হবে শেখ হাসিনার অধীনে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল না। এখন আওয়ামী লীগের জন্য কার অধীনে নির্বাচন হবে, ডক্টর ইউনূসের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেটা বড় প্রশ্ন নয়। প্রথম প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। সেখানে এমবার্গো দিয়ে রাখা হয়েছে, পারবে না। তাহলে আপনি বোঝেন ওই সিচুয়েশন আর এই সিচুয়েশন, আপনি যে ফেসিবাদ বলে বলে মুখে পানা তুলে ফেলছেন, আসলে ফেসিবাদটা কি? অচিরেই বাংলাদেশে আবার দানাবাদ হয়ে বিদ্রোহ। এখন এই অবস্থায় ভারত যেখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই সরকারকে গ্রহণ করবে না, তাহলে আপনার ভবিষ্যতে এই যে আগামী বছরের সেপ্টেম্বর মাসে যে গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে, সেই চুক্তিটি যদি নবায়ন করতে হয়, বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে। আর সেই বৈধ সরকারটি না থাকলে ভারত কিন্তু কোনো কনসিডারই করবে না। তাহলে বুঝুন বাংলাদেশ সামনের দিনগুলোতে কিসের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে কমনওয়েলথ কিন্তু জয় সহ আওয়ামী লীগের অনেক নেতার সাথেও কিন্তু মিটিং করেছেন। সেই মিটিংয়ে আওয়ামী লীগের মনোভাব তারা জানার চেষ্টা করেছেন এবং তারা একটা মনোভাব তাকে জানিয়েছেন। এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে, এই অবস্থায়, এই সামাজিক প্রেক্ষাপটে, এই নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশে আসলে কোনো নির্বাচন হওয়া সম্ভব না। দর্শক, এইমাত্র ব্রেকিং খবর হচ্ছে, প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3টি মামলায় 21 বছরের কারাদণ্ড। আমার পাশের টেলিভিশনে ব্রেকিং নিউজ চলছে। আমি এর আগে বলেছিলাম যে পচা শামুকে পা কাটছে এখন হাসিনাদের, কারণ তারা মুখে যতই বলুক না কেন যে তাদের কোনো লোভ নেই, তাদের কোনো লালসা নেই, তারা তাদের জীবনটা উৎসর্গ করছে দেশের জন্য। এখন দেখা যাচ্ছে যে অনেক মানে সস্তা ধরনের দুর্নীতির মধ্যে তারা জড়াচ্ছে। যেমন এই যে পূর্বাচলে আজকে ভোরবেলা থেকেই শেখ হাসিনা জয় পুতুলের রায় ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা মানে এবং প্লট দুর্নীতির 3টা মামলা হয়েছে। 3টা মামলায় 47 জনের বিরুদ্ধে পৃথক 3 মামলার রায় আজকে দিয়েছে। এখন রায় কিছুক্ষণ আগে ঘোষণা করা হলো এবং মানে আদালতের যে পর্যবেক্ষণ, তাতে বলা হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে এই প্লট দেওয়া হয়েছে এবং সেই কারণে আদালত এবং এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই, মানে একটা মিনিমাম আপনি যতই ক্ষমতায় থাকেন না কেন, আপনি প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, যে পদেই থাকেন না কেন, আপনাকে তো আবেদন করতে হবে, তার তো একটা কাগজ থাকতে হবে এবং সেটা তো একটা অনুমোদন হইতে হবে। কিন্তু ওই যে বললাম, ওনারা তো মনে করছে যে ধরাকে সরা জ্ঞান করা, ওনারা যেটা বলবে কথায় কথায় সেটাই আদেশ জারি হবে এবং এইগুলো আদেশ আবার প্রতিপালন করার জন্য তাদের লোকজন থাকে। এবং সেই কারণে দেখেন এই ঘটনায় কতজন, মানে 47 জন, সম্ভবত এর মধ্যে 18 জনের বিরুদ্ধে দণ্ড হবে, যা পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে। কিন্তু যেটা হচ্ছে যে এই যে 3টা মামলা 21 বছরের দণ্ড হলো, এটা শেখ হাসিনার জন্য কত বড় লজ্জার বিষয়। আপনি এটাকে কিভাবে বলবেন যে না এটা মিথ্যা? তিনি কি এই প্লট তার নামে বরাদ্দ হয়নি? এবং এই ফাইল তো মানে পাওয়া গেছে। পরে যখন কি ফাইনালি যখন কি প্লট দেওয়া হয়েছে, তাদের মোট সম্ভবত 6 জনকে 10 কাঠা করে পূর্বাচলে, 4 জনকে অথবা 6 জনকে, পরিবারের মাত্র 6 জনকে, শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের শেখ হাসিনা 3 জন, আর শেখ রেহনার 3 জন। এই 3-3-6 জনকে 10 কাঠা করে প্লট দেওয়া হয়েছে, 6-10কে 60 কাঠা প্লট। এই ধরনের পূর্বাচলের যে প্লটগুলো, এগুলি বরাদ্দ হয় সাধারণত চাকরিজীবী, মধ্যবিত্ত বা পেশাজীবীদেরকে।
যাদের আসলে ঢাকা শহরে মানে জমি কেনার বা প্লট কেনার সামর্থ্য নেই, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই এই উত্তরা, তাজুকের উত্তরা এবং পূর্বাচল এই জায়গাগুলো ডেভেলপ করা হয়েছে, যাতে এই শ্রেণীর লোকজন এখানে মানে সরকারি দামে কিনে তারা বাড়ি বানাতে পারে। তো সেই জায়গায় হাত বাড়াইছে। তো এই জন্যই বললাম যে পচা সামুখে পাকা। শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের অবস্থা যা, বিশ্বের যে কোনো জায়গায় তারা চাইলে থাকতে পারে, চাইলে তারা বাড়ি ঘর কিনতে পারে। এই বাংলাদেশের এই পূর্বাচলে, উত্তরায় এই জায়গায় তাদের মানে প্লট দরকার ছিল না, ফ্ল্যাটও দরকার ছিল না। তারপর দেখেন ওই যে টিউলিপ বা পুতুল, তাদের গুলশান এখন তাদেরকে মানে ফ্ল্যাটও পাওয়া যাচ্ছে, দামি দামি ফ্ল্যাট, বিভিন্ন হাউজিং কোম্পানি তাদেরকে এইগুলি দিচ্ছে। তো এই সমস্ত আস্তে আস্তে বেরোবে এবং এর মধ্যে দিয়ে প্রমাণ হবে যে তারা মুখে যেটা বলে যে তারা খুব একেবারে মানে জনদরদি, জীবনটা উৎসর্গ করছে, সম্পদের প্রতি, টাকার প্রতি তাদের কোনো লোভ নেই, বরং লোভ হচ্ছে তার প্রতিপক্ষ হচ্ছে বিএনপি, খালেদা জিয়া বলছে না এতিমের টাকা মেরে দিছে। পরে দেখা গেল যে জিয়া অরফানেজ, জিয়া চ্যারিটেবল, ওই ফান্ডের টাকাই আছে এবং সেটা শুধু আসলে আরো বাড়ছে, কিন্তু তারপরও তাদেরকে বলা হয়েছে যে এতিমের টাকা তারা মেরে দিচ্ছে। এখন প্রমাণ হচ্ছে যে তার চেয়ে নিম্নমানের দুর্নীতিতে তারা জড়িত। দেখেন লকারে, অগ্রণী ব্যাংকের 2টা লকারে 2 বোনের চিরকুটে পাওয়া গেছে 832 ভরি স্বর্ণালঙ্কার। পূবালী ব্যাংকে কেন শুধু চটের ব্যাগ পাওয়া গেল, ওর ভিতরে কিছু পাওয়া গেল না, এটা আমার কাছে একটা রহস্য লাগে। দেখ আস্তে আস্তে বেরোবে এগুলি। আর আমাদের তো প্রশাসনের যে অবস্থা, তারা যদি আরো সক্রিয় হইতো, আরো অনেক জিনিস হয়তো তারা উন্নত। দর্শক, এতক্ষণ না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।